মেয়েটার সাথে ব্রেকআপ হলো কেন? কারণ আমার সাথে সম্পর্কের আগে ওর আরও একটা সম্পর্ক ছিল, এবং সেটা থাকাকালীন মিথ্যে বলে আমার সাথে সম্পর্কে জড়ায়, এবং আমার সাথে থাকাকালীন আরও দুজনের সাথে প্রেম শুরু করে। সে কি রে, এসব কি বলছিস? ইয়েস। এরকম হয়? সেরকমই তো দেখলাম। ব্রেকআপ আমাদের অনেকের কাছেই একটা সেন্সিটিভ ইস্যু। ভালোবাসা ভাঙার গল্প আমাদের প্রায় সবার জীবনেই কম বেশি ঘটেছে। সেই কষ্ট যন্ত্রণা থেকে বেরিয়ে আসার লড়াইতে অনেকে সফল হয়েছে, আবার অনেকে হয়তো এখনও লড়াই করে চলেছেন। হাই, আমি আরজে অপরূপা, আর আজ কাহনে আপনারা শুনবেন কাহনের প্রেম দিবস স্পেশাল রোম্যান্টিক থ্রিলার ব্রেকআপের পর। গল্পটি আমরা নিয়েছি নীলকণ্ঠ প্রকাশন প্রকাশিত অর্ণব মণ্ডল অর্থাৎ আরজে অর্ণবের প্রথম বই সেদিন চৈত্র মাস থেকে। যাই হোক, আজ ভালোবাসার দিন, বেশি কথা না। গল্পতে রয়েছি আমি অপরূপা, রয়েছে অর্ণব, অলিভিয়া, কৃষ্ণময়, রিয়া, সুভাষ, সিদ্ধার্থ এবং তমজিৎ। যারা গল্পের থ্রিল মিস করতে চান না তারা কিন্তু শেষ পর্যন্ত শুনে জানাবেন কেমন লাগলো। আর গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। শুরু হচ্ছে অর্ণব মণ্ডলের লেখা রোম্যান্টিক থ্রিলার ব্রেকআপের পর। সময়টা 2012। ওই সিটটায় বসবে কি না ঠিক করতে পারছিল না অনিন্দ। দাঁড়িয়েছিল ফাঁকা বাসে। ফাঁকা মানে সব সিট ভর্তি, ওইটা ছাড়া। শেষটায় যখন কন্ডাক্টর বলল, ভাই আরে সিটটা খালি আছে, দেখতে পাচ্ছিস না, বস না, সাঁতরাগাছি হাওড়া, আস্তে 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 আস্তে। তখন সে বসে পড়ল মেয়েটার পাশের সিটে। মেয়েটা একবারও ঘুরেও দেখল না ওর দিকে। অনিন্দ একটু জড়সড় হয়ে বসে রইল। অন্য সময় হলে হয়তো কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুরু করে দিত অনিন্দ, কিন্তু আজ যেন সে নড়তেই পারছে না। শ্রোতারা হয়তো ভাবছেন যে আজকালকার দিনে বাসে একটা মেয়ের পাশে বসতে একটা ছেলের এত লজ্জা কেন। আসল ব্যাপারটা খুলে বলতে হয় তাহলে। মেয়েটা আসলে অনিন্দর পুরনো প্রেমিকা, যাকে বলে এক্স গার্লফ্রেন্ড। স্কুল জীবনে অনেকগুলো বছর দুজনে একসঙ্গে কাটিয়েছে। তারপর ও চলে আসে কলকাতায় পড়াশুনো করতে, এবং তারপর ওই নানা কারণে দুজনের মধ্যে গোলমাল শুরু। তারপর সম্পর্কে ভাঙন। ইদানিং রাস্তায় দেখা হলেও দুজনে দুজনকে না চেনার ভান করে চলে যায়। তা সেই পুরনো প্রেমিকার পাশে বসতে ইতস্তত করাটাই স্বাভাবিক নয় কি? সিটে বসে ছোটবেলার স্মৃতিগুলোই মনে করছিল অনিন্দ। গ্রামের বড় মাঠটার পাশের রাস্তা দিয়ে একসাথে সাইকেল নিয়ে ঘুরতে যেত রঞ্জনার সাথে। সাইকেল নিয়ে মানে দুজনের কাছে দুটো সাইকেল থাকতো। অনেকেই না কুঁচু করত। বয়স্করা বলতো, এইটুকু বয়সে আবার প্রেম হয় নাকি? ছেলে ছোকরাদের যত বাতিক। লাও ঠেলা, প্রেমের আবার বয়স আছে নাকি? পাত্তা দেয়নি ওরাও। ক্লাস 11-12 তো চুটিয়ে প্রেম করে গেছে দুজনে। এই যে কানের কি প্রবলেম দেখা দিয়েছে? চমকে উঠল অনিন্দ। রঞ্জা এবার জানলার দিক থেকে মুখ ফিরিয়ে ওর দিকে তাকিয়ে কথা বলছে। একটু ভ্যাবাচেকা হয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল সে। হ্যাঁ, তোকেই বলছি। আরে তোর ফোনটা তখন থেকে বাজছে, শুনতে পাচ্ছিস না? ও এবার খেয়াল হলো বাবুর। তাই তো, ফোনটা বাজছে খেয়ালই করেনি। বোকা বোকা একটা হাসি হেসে পকেট থেকে ফোনটা বের করলো। মা ফোন করছে। বাসে উঠে মাকে ফোন করতেই ভুলে গিয়েছে ও।
বলো মা। কি রে, ফোন করিসনি কেন? হ্যাঁ, আরে আমি বাসে উঠেই ঘুমিয়ে গিয়েছিলাম, একদম খেয়াল নেই ফোন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস, কেমন? হুম। বলে ফোন রেখে দিল। আর সাবধানে। 2 বছর ধরে তো হাওড়া যাতায়াত করছে অনিন্দ, নতুন করে আর কি সাবধান হবে? বাস যেমন নিয়ে যাবে সেরকমই যাবে। যাই হোক, ফোনটা আসাতে কেমন যেন একটু সাহস পেয়েছে অনিন্দ। রঞ্জা কথা বলতে শুরু করেছে মানে এরপর তো কথা বলা যেতেই পারে। তাছাড়া 3 ঘন্টার রাস্তা এরকম হ্যাবলার মতো বসে থেকেও তো লাভ নেই। কিন্তু কি বলবে? অনেক ভেবেও ঠিক করতে পারছিল না যে ঠিক কি বলে কথা শুরু করা যায়। এমন সময় হঠাৎই ওপরওয়ালার বোধহয় কৃপা হলো। রঞ্জা নিজেই জিজ্ঞেস করল, কেমন আছিস? দেখেছো কাণ্ড, ওর মাথায় এটা এলো না কেন আগে? এই কথাটা জিজ্ঞেস করলেই তো। ভালো। তুই কেমন আছিস? এই সেরেছে রে, আবার তোতলামো কেন? ধুর, সব কেঁচে যাচ্ছে। এই কেটে যাচ্ছে। তুই কি কলকাতা ফিরছিস? হ্যাঁ। এরপর মিনিট খানেক দুজনেই চুপ। অনিন্দ ভাবছিল মেয়েটার হলো কি? কদিন আগে অবধি তো আগুনের ফুলকি ছিল, জলটা ঢালল কে? এই তো মাস 2 আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রঞ্জাদের বাড়ির সামনের রাস্তায় অপেক্ষা করছিল। আসলে রঞ্জা ফোন নাম্বারটা অনেক আগেই চেঞ্জ করেছে অনিন্দর জ্বালায়, তাই ও ভেবেছিল রাস্তাতেই শুভেচ্ছা জানাবে। প্রায় 3.5 ঘন্টা জুন মাসের কাঠফাটা রোদে অপেক্ষা করার পর দেখা মিলেছিল মহারানীর। কিন্তু হায়, ওকে দেখে এমন আগুনে স্ফুলিঙ্গ হয়ে উঠেছিল সে যে সেবার আর শুভেচ্ছা জানানো হয়নি অনিন্দর। তারপর রঞ্জা নিজের বাবাকে দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল অনিন্দর বাবার কাছে। উফ, সেটা একটা দিন ছিল বটে। ওর বাবা বলে কি না, আপনার ছেলে আমার মেয়েকে রাস্তায় পেলেই তার সাথে অসভ্যতা করে। নিজের ছেলেকে সামলে রাখুন। অনির বাবা সেদিন কিছুই বলতে পারেননি। ভাগ্যিস মা তখন বাড়িতে ছিল না, তাই রক্ষে। মা জানলে কেটে ফেলতো ওকে। মা কোনোদিনই পছন্দ করতেন না রঞ্জাকে। বাবা ওকে বকেনি, তবে বাবার মুখ দেখে বুঝেছিল খুব কষ্ট পেয়েছে। সেদিন বাবা ওর মাথায় হাত দিয়ে বুঝিয়েছিল, অনেক তো হলো, এবার ছাড় না, পড়াশুনোটা এবার একটু ভালো করে কর, বুঝলি? বাবার জন্য সেদিনও খুব কষ্ট হয়েছিল ওর। কেউ জানে না ও সেদিন রাতে বালিশে মুখ গুঁজে কেঁদেছিল বাবার জন্য। মনে মনে ঠিক করেছিল আর নিজের দুর্বলতাকে প্রশ্রয় দেবে না, ভালো করে পড়াশুনো করবে। কিন্তু প্রতিজ্ঞা রয়ে গেছে প্রতিজ্ঞার জায়গায়, আর মন রয়ে গেছে মনের জায়গায়। ফার্স্ট ইয়ারের রেজাল্ট কেমন হলো তোর? রঞ্জার ডাকে আবার বাস্তবে নেমে এলো অনিন্দ। খুব ভালো হয়নি, ওই 56%। এবার খানিকটা সামলে নিয়েছে নিজেকে। তোর কেমন হলো? উত্তরটা জানা সত্ত্বেও জিজ্ঞেস করলো। খবরও আগেই নিয়ে নিয়েছে রঞ্জার রেজাল্টের। ভালো না রে। উফ, এই হচ্ছে টপার ছেলে মেয়েদের ন্যাকামি। এই জিনিসটা বড় বিরক্ত লাগে অনিন্দর। পেয়েছে 61% আর বলে কিনা ভালো না। ও আচ্ছা। বলে চুপ করে গেল। মিনিট খানেক দুজনেই চুপ। এবার নীরবতা ভাঙল অনিন্দ নিজেই। কোথায় যাচ্ছিস তুই এখন? দিদির বাড়ি। কন্যগর? হ্যাঁ। আর কিছু বলল না অনিন্দ। ওর দিদির বিয়ে হয়েছে হুগলির কন্যগড়ে, এটাও জানতো। উফ, কম জ্বালিয়েছে এই দিদিটা তখন। রাস্তায় ওদের দুজনকে একসাথে দেখলেই বাড়িতে গিয়ে লাগিয়ে দিত। কতবার কেস খেয়েছে এইভাবে। একবার তো ওকে রাস্তায় ডেকে কি জ্ঞানটাই না দিল। বলল, ইংরেজিতে অনার্স পড়ছিস মানে তো রেজাল্ট ভালো হয়নি। বাচ্চা বয়স থেকে প্রেম করলে রেজাল্টটা ভালো হবে কি করে? মনে হয় বলতে চেয়েছিল আমার বোনের সাথে প্রেম করলে রেজাল্টটা ভালো হবে কি করে, কিন্তু সৌভাগ্যবশত সেটা আর বলেনি। রেজাল্ট যদিও খুব খারাপ হয়নি অনিন্দর,
87% হয়েছিল টোটাল পার্সেন্টেজ। আর ইংরেজি অনার্স রেজাল্ট খারাপ হলে পরে যত সব ফালতু যুক্তি। আচ্ছা, কোথায় এলাম রে এখন? বাইরের দিকে তাকিয়ে অনিন্দ উত্তর দিল, কোলাঘাট বোধহয়, হ্যাঁ কোলাঘাট। আর কতক্ষণ লাগবে? এখনও 1.5 ঘন্টা তো বটেই। ও, বলে চুপ করে গেল রঞ্জা। অনিন্দ একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই করবে বলছিল, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার যা হবে দেখা যাবে ভেবে সেটা করেই ফেলল। তোর প্রেম কেমন চলছে? একটু ম্লান হাসি হাসলো মনে হলো রঞ্জা। তারপর বলল, কার সাথে? ওই যার সাথে ছিল, প্রদীপ না কি একটা নাম যেন, প্রদীপই বোধহয়। সে তো কবেই ভেঙে গেছে। এই সেরেছে। এ বলে কি? 1 সপ্তাহ আগে পর্যন্ত সৌরভকে ফোনে জানিয়েছে যে রঞ্জা আর ওর বয়ফ্রেন্ড নাকি রাত্রি 9:30 পর্যন্ত ওদের বাড়ির গলিতে দাঁড়িয়ে গল্প করেছে। তাহলে কি রঞ্জা মিথ্যে বলছে? কি ভাবছিস, আমি সত্যি বলছি কি না? না না, তা নয়, আমি কিছুই ভাবিনি, এমনিই চুপ করেছিলাম। ও, তা তোর কেউ জুটল? না রে। কেন, কাউকে পছন্দ হয়নি? না। পছন্দ যে অনিন্দ সত্যি হয়নি তা নয়, অনেক মেয়েকেই ভালো লেগেছে, কিন্তু সবই ওই 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে ওর মন আবার যার কাছে যাওয়ার তার কাছে গিয়েই পড়ে আছে। এইভাবে কি আর প্রেম হয়? যদিও প্রেম হয় কি না হয় সেটা এখন অনিন্দর ভাবনা নয়। ও এখন ভাবছে কেসটা কি হচ্ছে। যে মেয়েটা 2 দিন আগে অবধি 2 চোখে দেখতে পারতো না, তার আজ কি হলো সেটা ওর কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। অনেক কিছুই ওর কাছে পরিষ্কার নয়, যদিও এখন সেসব কথা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। রঞ্জা হঠাৎ ব্রেকআপ কেন করেছিল তাও এখনো জানে না। কলকাতায় নিজের মেসের ঘরে ঘুমোচ্ছিল সেদিন। হঠাৎ খুব সকালে রঞ্জার ফোনে ঘুম ভাঙল। অনিন্দ ঘুম জড়ানো গলায় বলেছিল, বলুন ম্যাডাম। আমার তোকে কিছু কথা বলার আছে। বল না, কি কথা? আমি তোর সাথে সম্পর্কটা রাখতে পারবো না রে। আজই শেষ করতে হবে আমাদের সবকিছু। আরে আজ 1 এপ্রিল নয় রে, কি সব ভাট বকছিস? দয়া করে একটু সিরিয়াসলি শোন। আমাদের যা সম্পর্ক হয়েছে তুই এবার ভুলে যা। সরি, আমি ভুল করেছি। আজ সেই ভুল আমি নিজেই শোধরাতে চাই। অনিন্দ এবার আঁতকে উঠেছিল। মানে কি বলছিস? আরে কি হয়েছে বল না খুলে। কিচ্ছু হয়নি, আমি আর নিতে পারছি না। আমি আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না। আমায় তুই ক্ষমা করিস। আরে তুই আমার কথা। এরপর আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিয়েছিল রঞ্জা। তারপর বহুবার ফোন করেছে, SMS করে করে তার আঙুল ব্যথা হয়ে গেছে, কিন্তু রঞ্জা একটাও রিপ্লাই করেনি। তারপর মাসখানেক পর ফোন নাম্বারও চেঞ্জ করে নিল রঞ্জা। তার কিছুদিন পরে অনিন্দ জানতে পারে যে রঞ্জা প্রেম করছে প্রদীপ নামে একটি ছেলের সাথে। কিছুই বুঝতে পারেনি অনিন্দ, কেন রঞ্জা ব্রেকআপ করলো আর কেনই বা কয়েকদিন পরে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেল, কিছুই পরিষ্কার নয় ওর কাছে। সরি। রঞ্জার গলা শোনা গেল। আবার চমকে উঠল অনিন্দ। কিছুটা আন্দাজ হয়তো করতে পেরেছিল সরির কারণটা, তাও জিজ্ঞেস করলো, কিসের জন্য? এতদিন অবধি যা হয়েছে তার জন্য। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি লাভ পুরনো কাসন্দি ঘেঁটে? লাভ আছে কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আজ যখন সুযোগ পেয়েছি পুরো ব্যাপারটা তোর কাছে পরিষ্কার করে দেওয়াই ভালো। আমার আর কিছু যায় আসে না। আমিও সেটাই ভাবতাম, তাই জন্যেই নিজে কখনোই যোগাযোগ করিনি শেষ গোলমালটার পর।
কিন্তু আজ তোর মোবাইলের ওয়ালপেপারটা দেখার পর আমার সেই ভুল ধারণাটা ভেঙে গেল। শেষ কথাটা শোনার পরেই অনিন্দ চমকে নিজের ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারল রঞ্জার ভুল ধারণা ভাঙার কারণ। মোবাইলের ওয়ালপেপারে এখনও রঞ্জের ছবি সেট করা। আর কিছু বলল না ও। রঞ্জা বলতে শুরু করলো, আমার বাড়িতে তোর ব্যাপারটা জানার পর মারাত্মক গোলমাল শুরু হয় রে। দিদি আমাদের SMS পড়ে নিয়েছিল। আগেও অনেক গোলমাল হয়েছে, কিন্তু কিন্তু সেই দিনেরটা না একটু বেশি বাড়াবাড়ি রকমের হয়েছিল। বাবা বলছিল সুইসাইড করবে যদি তোর সাথে আমি সম্পর্ক রাখি। অনিন্দ চুপ করে শুনছে। রঞ্জা বলে চলল, সেদিন সকালে যখন তোকে ফোনটা করি, বাবা মা দিদি সবাই পাশে ছিল। ফোন লাউড স্পিকারে ছিল আমার। ওই দিনের পর থেকেই আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নেওয়া হয়। সব বন্ধুদের সাথেই যোগাযোগটা আমার প্রায় বন্ধই হয়ে গেছিল। কিছু বলল না অনিন্দ। অনেকক্ষণ থেকেই মনের মধ্যে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। উত্তরটা এবার পেয়ে গেল। আর আমার জন্মদিনের দিন আমার পেছনেই আমার কাকু ছিল। তোর সাথে যখন কথা বলছিলাম উনি রীতিমতো দেখছিলেন। আর তাই তাই তোর সাথে ওই রকম খারাপ ব্যবহার করেছিলাম। আর উনি বাড়িতে গিয়ে বাবাকে সব বললেন। আর তাই তো বাবা তোর বাবার কাছে গিয়ে। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে অনিন্দর। বুকের গভীরে এতদিন ধরে জমে থাকা প্রশ্নের উত্তর পেয়ে গেল বলে সেটাই হবে হয়তো। জানলার দিকে তাকালো অনিন্দ। সাঁতরাগাছি পেরিয়ে গেছে, আর একটু পরেই নামতে হবে। তুই নাম্বার চেঞ্জ করেছিলি কেন? ওটাও তো বাড়ির লোকের চাপে পড়েই। তুই বারবার ফোন করতিস, মেসেজ করতিস, সেই কারণেই জোর করে বাবা আমার নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিল। তুই নিজে একটা ফোন করতে পারতিস নাকি? কি করে জানবো যে তুই এখনো? আমি এখনো কিছু না, এখন আবার আগের সিমটাই লাগিয়েছি। ইচ্ছে হলে ফোন করিস। এখন আর কোনো ঝামেলাও নেই। বাড়ির পরিবেশটা আগের থেকে অনেকটাই ভালো এখন। এইবার অনিন্দর মনের মধ্যে একটা পিং পং বল হঠাৎ যেন লাফাতে আরম্ভ করে দিল। প্রশ্ন যে আর ছিল না মনের মধ্যে তা নয়, ওই প্রদীপের ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। ওগুলো কি তাহলে গুজব ছিল? যাকে ওসব পরে দেখা যাবে। এখন তো আবার আগের মতোই হয়তো কথা হবে ওর সাথে। যখন ওকে একটা জিজ্ঞেস করে নিলেই হলো। আই লাভ ইউ। হঠাৎই কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসে গলায় বলল রঞ্জা। অনিন্দ খানিকটা অবাক হয়ে তাকালো তার দিকে। এবার ওর হাতের ওপর হাত রাখলো রঞ্জা। মায়ের হাতের ছোঁয়া পেয়েই ঘুমটা ভেঙে গেল অনিন্দর। মা বলল, কিরে, অ্যালার্ম তো বেজে বেজে বন্ধ হয়ে গেল। অঘোরে ঘুমোচ্ছিলি তো। কি বলবে কিছু বুঝতে পারছিল না ও। পুরোটাই স্বপ্ন ছিল। বেশ কিছুদিন হলো এরকম কিছু স্বপ্ন দেখছে বটে, তবে আজকেরটা একটুও টের পায়নি ও। মাকে জিজ্ঞেস করলো, কটা বাজে? 5:30। আজ তো সকাল সকাল ফিরবি বললি কলকাতায়, তাই ডেকে দিলাম। ওঠ ওঠ, এখন উঠে পড়। 5:30? মানে তো এখন ভোর। মনের মধ্যে একটু আশা জাগলো অনিন্দর। কি যেন বলেছে না, ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি ওর আজকের স্বপ্নটা পুরোপুরি স্বপ্ন নয়? রঞ্জার পুরনো নাম্বারে কি একটা ফোন করে দেখবে ও? এসব ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে ফোনটা হাতে নিয়ে রঞ্জার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ পরেই একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। না, রঞ্জার গলা নয়। কান থেকে নামিয়ে বিছানায় রেখে দিল ফোনটা। ফোনে তখন শোনা যাচ্ছে,
कृपया कुछ समय बाद फिर कोशिश करें। কি খুব বিরক্ত লাগছে, রাগ হচ্ছে? আমারও হয়েছিল জানেন গল্পটা পড়ার সময়। অর্ণবকে বলেছিলাম, এ ভাই তুই তো খারাপ কেন? ও বলল, পিকচার অভি ভি বাকি হ্যায় মেরে দোস্ত। তাই আপনিও কষ্ট পাবেন না, শুধু গল্পে একটা লাইক আর চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। শুরু হচ্ছে ব্রেকআপের পরের দ্বিতীয় পর্ব। সময়টা 2018। দৌড়তে দৌড়তে খুব তাড়াতাড়ি করে ট্রেনের কামরায় ঢুকলো অনিন্দ। হাঁপাতে হাঁপাতে গিয়ে বসলো নিজের সিটে। ও জানে সাঁতরাগাছিতে হেঁটে রেল লাইন পেরোনোটা গুরুত্বপূর্ণ অপরাধ, পুলিশ ধরলে জেল অবধি হতে পারে। তাও কেমন যেন একটা থ্রিল আসে লাইনটা পেরোতে। আর তাছাড়া ওভারব্রিজ দিয়ে যেতে বড্ড সময় লাগে। কাজেই বাইরে কিছু একটা চিৎকার শোনা যাচ্ছিল বেশ কিছুক্ষণ ধরেই। সম্ভবত আবার পুলিশ কাউকে ধরেছে লাইন পেরোনোর সময়। ও একবার প্রায় 17 জনকে একসঙ্গে ধরে থানায় নিয়ে যেতে দেখেছিল। যেভাবে লোকজনের কিচিরমিচির শোনা যাচ্ছে, আজও সেরকম কিছুই হয়েছে বলে মনে হচ্ছে। এই ট্রেনটায় সাধারণত ও যায় না। তার একমাত্র কারণ হলো এই ট্রেনটায় সিট রিজার্ভ করে যেতে হয়, কাজেই বাড়তি খরচ। 3 ঘন্টার রাস্তা, তার জন্য রিজার্ভ করে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু আজ ও এই ট্রেনেই বাড়ি যাচ্ছে। কেন? কারণ হলো রঞ্জা। স্কুল জীবনের প্রেম, তারপর বাইরে চলে যাওয়া, দূরত্ব বাড়া, তারপর ব্রেকআপ। ওই ক্লাসিক প্রেমের গল্প যাকে বলে। বারবার ঘড়ি দেখছিল অনিন্দ। ট্রেন ছাড়ার সময় তো হয়ে গেছে। তাহলে কি রঞ্জা আর আসবে না আজ? বাড়ি কি যাবে না সরস্বতী পুজোর ছুটিতে? এরকম তো হওয়ার কথা ছিল না। ঠিক এই সময় কামরায় ঢুকে এলো অনিন্দর এক্স গার্লফ্রেন্ড, মানে যার জন্য এত অপেক্ষা, এত ভাবনা চিন্তা। এখন শ্রোতারা হয়তো ভাবতেই পারেন যে কথা নেই, বার্তা নেই, রিজার্ভ ট্রেনের ওই কামরাতেই উঠে এলো রঞ্জা। এটা একটু অতি কাল্পনিক হয়ে যাচ্ছে না? এখন ঘটনা হলো, অনিন্দর বেস্ট ফ্রেন্ড সন্দীপন রেলের অফিসে চাকরি করে, খুব ভালো একটা পোস্টে। বন্ধুর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটুও আপত্তি করেনি সে। লিস্ট দেখে সিট নাম্বার বের করে ঠিক তার পরের সিটটাই বুক করেছে অনিন্দর নামে। কিন্তু সে কথা থাক, সেসব কথা বলতে গেলে গল্প অনেক বড় হয়ে যাবে। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, মিনিট 10 হয়েও গেছে, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের করতে পারেনি অনিন্দ। তার প্রথম কারণ হলো ভয়, এবং দ্বিতীয় কারণ হলো লজ্জা। ভয় কারণ শেষবার রঞ্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিল বলে ওর বাবাকে দিয়ে বলে পাঠিয়েছিল যে অনিন্দ নাকি রাস্তায় ওর মেয়ের সাথে অসভ্যতা করে। তারপর সে এক বিশ্রীকাণ্ড। আর লজ্জার কারণ হলো আগেরবারের স্বপ্নটা। এটাও স্বপ্ন দেখছে কিনা বোঝার জন্য নিজের হাতটায় চিমটি কেটে একবার দেখে নিল অনিন্দ। না, ব্যথা লাগছে। অতএব চিমটি কাটছিস কেন নিজেকে? আরে অনিন্দর মুখটা এমনিই খুব ভোলা ভালা, পুরো আমার মতো। তো রঞ্জাবতীর কণ্ঠে এই প্রশ্ন শুনে ও থতমত খেয়ে কি উত্তর দেবে সেটা বুঝতে না পেরে হাঁ করে বসে রইল। তারপর আবার প্রশ্ন বানালো ওর দিকে। কিরে, গাঁজা খেয়েছিস নাকি? ওরকম ভোলে বাবার মতো তাকিয়ে আছিস কেন? আরে না না, হ্যাঁ আমি খাই না ওসব। হ্যাঁ সেরকমই জানতাম, ভাবলাম নতুন ধরেছিস হয়তো। না। তা আজ তুই এই ট্রেনে কেন? আসলে আজ এই সময় আমার আজকে কাজ শেষ হওয়ার কথা ছিল, তাই সেজন্যই আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। কাজ মানে কি করছিস এখন? ওই একটা আইটি ফার্মে রয়েছি। বাহ,
ভালো। তুই কি করছিস? অনিন্দ খুব ভালো করেই জানে রঞ্জা কি করছে, তাও জিজ্ঞেস করলো আবার। কথা থামানো চলবে না। আপাতত খড়গপুর যাচ্ছি, বাড়ি। কি আপদ, হেয়ালির স্বভাবটা এখনো গেল না ওর। সে তো দেখতেই পাচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। মানে চাকরি বাকরি কিছু করছিস? হ্যাঁ, ওই আর কি করছি, একটা ছোটোখাটো। ইচ্ছে করে বারবার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে দেখে আর ঘাটালো না অনিন্দ। অনেক কিছু জিজ্ঞেস করার আছে ওকে, কিন্তু কোথাও যেন একটা আটকাচ্ছে ওর। কেন আটকাচ্ছে ও জানে না। এমন সময় রঞ্জা হঠাৎ জিজ্ঞেস করলো, বিয়ে কবে করছিস? কেন বলতো? আরে অনেকদিন ভালো বিয়ে বাড়ি তো খাওয়া হয়নি, তাই আর কি। তো নিজেই কর না তাহলে। ছেলে পেলেই করবো। ছেলে পাসনি এখনো? না, ভালো ছেলেপিলের সংখ্যা খুব কমে গেছে বুঝলি। তারপর তোর কি খবর? প্রেম করছিস নাকি? মেয়ে পেলি? পেয়েছিলাম। পাস্ট টেন্স কেন? কারণ এখন আর নেই তার সাথে কিছু। ব্রেকআপ? কেন? ছাড় না ওসব। দেখ, এখনো কিন্তু 2 ঘন্টা যেতে হবে আমাদের ট্রেনে। হ্যাঁ, চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই। তার চেয়ে বরং বল না তোর কথা, শুনি। না। কেন? কারণ এক হাতে তালি বাজে না। আমি বলতেই পারি, কিন্তু তাহলে তোকেও বলতে হবে। কি বলতে হবে? আমি যা যা জিজ্ঞেস করবো তাই। হ্যাঁ, সে তো বলতেই পারি, চাপ নেই। ও, তাহলে ঠিক আছে, বল কি জানতে চাস। মেয়েটার সাথে ব্রেকআপ হলো কেন? কারণ আমার সাথে সম্পর্কের আগে ওর আরও একটা সম্পর্ক ছিল, এবং সেটা থাকাকালীন মিথ্যে বলে আমার সাথে সম্পর্কে জড়ায়, এবং আমার সাথে থাকাকালীন আরও দুজনের সাথে প্রেম শুরু করে। সে কি রে, এসব কি বলছিস? ইয়েস। এরকম হয়? সেরকমই তো দেখলাম। আচ্ছা, এবার আমি। আচ্ছা, বল কি জানতে চাস। কেন করলি ওরকম? মানে আমি তোর সাথে থাকতে থাকতে আরো দুজনের সাথে কবে? ওটার কথা বলছি না রে বাবা। উফ। তাহলে? কাকুকে দিয়ে আমার বাবাকে অপমান না করালে হচ্ছিল না? কেন, মানে কেন করলি ওরকম? বিকজ ওটাই একমাত্র রাস্তা ছিল রে। মানে কিসের রাস্তা? তোকে আমার থেকে দূরে সরানোর। আমি জানি তুই তোর বাবাকে খুব ভালোবাসিস, কাজেই এই অপমানটা তুই সহ্য করতে পারবি না, আর আমার সাথে যোগাযোগও রাখতে চাইবি না। কিন্তু কি লাভ হলো এটা করে? মানে কি লাভ হলো সব শেষ করে? শেষ আমি করিনি, তুই করেছিলি, মনে করে দেখ। হ্যাঁ, কারণ তুই আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি। আমি ভালোবাসিনি, আমি শুধু। কেন রে? মানে আমি কি যথেষ্ট ছিলাম না তোর জন্য? ভালোবাসা কি ওভাবে হয় নাকি? তুইও জানিস হয় না। হ্যাঁ, আমি অন্য একজনের প্রতি দুর্বল হয়ে গেছিলাম, কিন্তু আমি তোকে ভালোবাসতাম। আমাদের দুজনের মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে গেছিল, আন্ডারস্ট্যান্ডিং কমে গেছিল। তারপরেই তুই বললি তুই ব্রেকআপ করতে চাস। হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ জোর করে তোকে আমার সাথে থাকতে দিতে আমি চাইনি। আমার মনে হয়েছিল ওই ছেলেটার সাথে তুই বেশি ভালো থাকবি। এটাই তো সমস্যা অনি, তুই ভেবে নিয়েছিলি আমি কিসে ভালো থাকবো। ইউ ডিডন্ট ইভেন ফাইট ফর মি। যাকে ভালোবাসলি তার জন্য একটু লড়াই করতে পারলি না। হ্যাঁ, আর তার প্রতিশোধ তুই নিলি কাকুকে দিয়ে বাবাকে অপমান করিয়ে, তাই তো? হ্যাঁ, নিলাম, কারণ সেই মুহূর্তে আমি তোকে ঘেন্না করতাম আমায় ছেড়ে যাওয়ার জন্য। কোলাঘাট স্টেশনটা একটু বড়, মানে এই রুটের অন্যান্য স্টেশনের থেকে। বেশ কয়েকজন লোক উঠল সেখানে। দুটো ছেলে এসে বসলো ওই কামরায়, কাজেই কথা একটু বাধা পড়ল দুজনের। পুরনো ঘায়ের জায়গাটা হঠাৎই যেন খুব জ্বলছে অনিন্দর। বুঝতে পারল
পুরনো কাসন্দি ঘাটলে কষ্ট বাড়বে বই কমবে না। রঞ্জা এখন চলন্ত ট্রেনের বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর অনিন্দ বলল, বল, আর কি জানতে চাস? পাশে বসে থাকা দুজন ছেলে এবার খুব অদ্ভুতভাবে তাকালো অনিন্দর দিকে। অনিন্দও খেয়াল করলো সেটা। তারপরেই ওদের দিকে ফিরে বলল, কিছু বলবেন? ছেলে দুটো কিছু বলল না, শুধু অদ্ভুতভাবে তাকিয়ে রইল ওর দিকে। রঞ্জা বলল, ছাড় না ওদের, বল কি বলছিলি? বলছিলাম যে আর কিছু জানতে চাওয়ার আছে তোর? হ্যাঁ, ওই যে বিয়ে কবে করবি সেটা। ইয়ার কি মারিস না, বল না। সত্যি রে, বল না। খুব জানার শখ না? হ্যাঁ তো। রঞ্জা, হুম, আমার একটা কনফেশন আছে। তাই? কি শুনি? তুই প্রেগনেন্ট? শাট আপ, শোন না আমার কথাটা। বল বল, শুনছি। আজকে এই ট্রেনে তোর সাথে দেখা হওয়াটা কাকতালীয় না, মানে আমি টিকিটটা এভাবেই। জানি। জানিস? জানি। কি করে? সন্দীপন ও তোকে বলেছে? বলতে বাধ্য হয়েছে। মানে কেন? কারণ আমার আজ বাড়ি যাওয়ার কথা ছিল না, কিন্তু ও আমায় ফোন করে বলল যে তুই আমার সাথে দেখা করার জন্য এতটা কষ্ট করছিস, তাই ও তোর আর আমার দুজনের টিকিটটাই একসাথেই কাটলো। বুঝলাম না ঠিক, মানে তুই জানতিস আমি আজ দেখা করবো তোর সাথে, তাও তুই হ্যাঁ বলেছিস? বলেছি। কেন? সেটা তো তোর গেস করার কথা ছিল, ছাগল। আমি মানে অনি, তুই আফটার লাইফে বিশ্বাস করিস? মানে মৃত্যুর পরেও যে একটা জীবন থাকে, তুই সেটা বিশ্বাস করিস? না, মানে কেন হঠাৎ? আমি করি। আর সোলমেট, ডু ইউ বিলিভ ইন সোলমেট? সোলমেট মানে কনসেপ্টটা আমার খুব ভালো লাগে জানিস, কিন্তু নিজের জন্য পারফেক্ট কাউকে তো এভাবে পাইনি, তাই। আচ্ছা, কোথায় এলাম রে? জানি না, তবে আর বেশি বাকি নেই পৌঁছাতে। এই, তোর ফোন নাম্বারটা বল তো। আমার কাছে তোর নাম্বার সেভ আছে, আমি কল করে নেব। ঠিক তো? হ্যাঁ রে বাবা। মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল অনিন্দর। অনেকদিন এই আনন্দটা অনুভব করেনিও। চোখের কোণে জল প্রায় এসে গিয়েছিল বলে। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ বলেই বাথরুমের দিকে ছুটল। চোখে মুখে জল দিয়ে যখন ফিরল, তখন ওই কামরায় একটা মানুষ কম, এবং যে মানুষটাকে ওর সবচেয়ে বেশি দরকার সেই মানুষটাই নেই। ট্রেন থেকে নামার সময় প্রায় হয়ে গিয়েছে, আর 10 মিনিট বাকি। বাথরুমে গেল নাকি? কামরায় বসে থাকা ছেলে দুটোকে জিজ্ঞেস করতে যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল ওর। রঞ্জার নাম্বার। হ্যালো, কোথায় গেলি তুই হঠাৎ? হ্যালো, অনিন্দবাবু বলছেন? আপনি কে? রঞ্জা কোথায়? আমি সাঁতরাগাছি থানার সাব ইন্সপেক্টর বলছি। বলুন। আচ্ছা, এই ফোনটা আপনার কাছে কি করে? আমরা একটা বডি পেয়েছি সাঁতরাগাছি স্টেশনে আজকে। লাইন পেরোতে গিয়ে মালগাড়ির নিচে। আর শুনতে পারল না অনিন্দ, ফোনটা কেটে দিল। বুকের ভেতরটায় হাতুড়ি পড়ছে, ওর মাথা ঘুরছে। কি হচ্ছে এসব? আবার স্বপ্ন, আবার সবটা ঘেটে যাবে এত কথার পরে? এই কারণেই কি তখন সাঁতরাগাছি স্টেশনে চিৎকার চেঁচামেচি হচ্ছিল ট্রেন ছাড়ার সময়? কিন্তু আজ পুরো ট্রেনে যে ওর সাথে কথা বলে গেল, সে তাহলে এই জন্যই তাহলে কামরার ওই দুজন ছেলে অদ্ভুতভাবে তাকাচ্ছিল ওর দিকে। হঠাৎই রঞ্জার শেষ কয়েকটা কথা মনে পড়ে গেল অরিন্দর। আফটার লাইফ, সোলমেট, এইসব নিয়ে কথা বলছিল রঞ্জা। তাহলে কি সত্যি আফটার লাইফ বলে কিছু আছে?
সেটা জানার একটাই উপায় আছে। আজকের দিনটাকে আগের বারের মতো মিথ্যে হতে দেওয়া যাবে না, স্বপ্ন হতে দেওয়া যাবে না। চলন্ত ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল অনিন্দ। ট্রেন তখন প্রচণ্ড স্পিডে চলছে। সাহস করে একটা লাফ দিতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে, আবার রঞ্জাকে পাবেও। একটা খুব জোর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে খোলা দরজা দিয়ে সামনে পা বাড়ালো অনিন্দ। এই ছাগল, এটা কি হচ্ছে? মরতে চাস নাকি? একটা হ্যাঁচকা টানের পর অনিন্দ দেখল ও দরজা থেকে অনেকটাই সরে এসেছে। রঞ্জাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। রঞ্জা আবার বলল, কি হলো রে তোর আবার? হ্যাঁ, তুই তো মানে ফোন। আরে আর বলিস না, ফোনটা হয়তো চুরি গেছে আমার, ওই সাঁতরাগাছি স্টেশনেই কোথাও হবে। এই সবে খেয়াল করলাম। তুই কোথায় গিয়েছিলি এখন? ওয়াশরুমে গেছিলাম। কেন? অনিন্দ তখনও ঘোরটা থেকে ঠিক বেরোতে পারছিল না। রঞ্জার গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো ও সত্যি মানুষ তো। আই আই আই, কি হচ্ছে এসব? হ্যাঁ, চলন্ত ট্রেনের মধ্যে আমাদের কিন্তু এখনো প্যাচ আপ হয়নি। অনিন্দ কিছু না বলে জোর করে বুকে টেনে নিল রঞ্জাকে। বলেছিলাম না, ক্লাসিক প্রেমের গল্প। আজ কাহিনী শুনলেন ব্রেকআপের পর। রচনা RJ অর্ণব। গল্প পাঠে অপরূপা, অর্ণব, অলিভিয়া, কৃষ্ণময়, রিয়া, সুভাষ, সিদ্ধার্থ এবং তমজিৎ। সম্পাদনা কথা, আবহ ও সমগ্র পরিচালনা RJ অর্ণব। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি অর্ণবের লেখা বই সেদিন চৈত্র মাস ও অন্যান্য গল্প সংগ্রহ করতে চান, তাহলে তার ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে। বইয়ের দাম 149 টাকা। আজকের মতো টাটা। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরবে কাহন।